ছাত্রছাত্রীরা আমরা আজকে সংঘাত নিয়ে আলোচনা করব। কোয়ালিশন। তো এই সংঘাত বলতে তোমরা জানো যে কোনো ধরো দুটো লরির মধ্যে সংঘাত, দুটো সাইকেল বা দুটো বাইক, এরকম সংঘাত তোমরা দেখেছো। দুটো বলের মধ্যেও সংঘাত হয়, মানে এখানে আলোচনা করা হবে দুটো বস্তুর মধ্যে সংঘাত। ঠিক আছে, তো এই সংঘাতের ধরনগুলো কেমন হবে সেটা একটু দেখে নেওয়া যাক। সংঘাত তিনটি ধরনের হয়। প্রথমটি হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘাত মানেই সংঘর্ষ, যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে পারফেক্ট ইলাস্টিক কলিশন। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, মানে এটা সম্পূর্ণ অস্থিতিস্থাপক একটা সংঘর্ষ, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। এবং নাম্বার 3 হচ্ছে আংশিক অস্থিতিস্থাপক সংঘর্ষ, এটাকে বলা হচ্ছে ইংরেজিতে পার্টলি ইনইলাস্টিক কলিশন। ঠিক আছে, এই তিনটে টাইপ আমরা দেখব। তো এই তিনটে টাইপেরই প্রত্যেকটার আমরা উদাহরণ বলে নিই যে কোনটা পারফেক্টলি স্থিতিস্থাপক অর্থাৎ পূর্ণ স্থিতিস্থাপক। ধরো ইলেকট্রন প্রোটনের মধ্যে যে সংঘাত, অর্থাৎ ইলেকট্রন 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 প্রোটন, এরকম যে সংঘাত, সেগুলোকে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বলা হয়। আর পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ কি, দুটো কাদার ধরো ডেলা, ঠিক আছে, কাদার বল, সেই দুটোর মধ্যে যদি সংঘর্ষ করা হয় দেখা যাবে একটা বলের সঙ্গে আরেকটা বল একসঙ্গে জুড়ে গেছে, এইটা পূর্ণ অস্থিতিস্থাপক। এবং আংশিক স্থিতিস্থাপক কোনগুলো, বাস্তবে যে সকল ঘটনা ঘটে, ধরো একটা ফুটবল নিয়ে তুমি নাচাচ্ছ, ঠিক আছে, সেটা আংশিক অস্থিতিস্থাপক সংঘর্ষ, মানে বাস্তব সংঘর্ষগুলো আংশিক অস্থিতিস্থাপক হয়। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি কি সংরক্ষিত থাকে। না, এখানে ভরবেগ এবং গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে। ঠিক আছে, উভয়ই সংরক্ষিত থাকে, ভরবেগ এবং গতিশক্তি দুটোই সংরক্ষিত থাকে। ঠিক আছে, এটা যুক্ত করেছি কিন্তু যুক্ত নয়, মানে ভরবেগ এবং গতিশক্তি আলাদাভাবে সংরক্ষিত থাকে। তো পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষে কি হয় না, ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু এক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত থাকে না। এবং আংশিক অস্থিতিস্থাপক সংঘর্ষে কি হয় না, এখানেও ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না। অর্থাৎ তিনটাতেই দেখতে পাচ্ছি ভরবেগ সংরক্ষিত আছে, কিন্তু প্রথমটাতেই শুধুমাত্র গতিশক্তি সংরক্ষিত আছে, বাদ বাকিগুলোর ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত নেই। এখন আমরা আলোচনা করছি যে কোনটা বাস্তব। দেখো, প্রথমেরটা বাস্তব কোনো ঘটনা নয়, অর্থাৎ পূর্ণ স্থিতিস্থাপক বাস্তবে ঘটে না। পারফেক্টলি অস্থিতিস্থাপক, অর্থাৎ পারফেক্টলি বলছি, পার্টলি যেটা আংশিক অস্থিতিস্থাপক সেটা কিন্তু বাস্তবে ঘটে। এবং 2 নম্বরটা যেটা পূর্ণ অস্থিতিস্থাপক সেটাও বাস্তবে ঘটানো যাবে, কিন্তু 1 নম্বরটা ঘটবে না। এখানে ছবিতে দেখো m1 ভরের বস্তু u1 বেগে, m2 ভরের বস্তু u2 বেগে সংঘর্ষ হলো। সংঘাতের পর m1 ভরের বস্তুটি v1 বেগে এবং m2 ভরের বস্তুটি v2 বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সংঘাতের আগের আমরা ভর গতি সব কিছুই দিয়েছি, সংঘাতের পরের ভর গতি সব কিছুই দিয়েছি। এখন সংঘাতের আগে যেটা হবে, সংঘাতের আগে নিশ্চয়ই সংঘাতটা কেন হবে না, পিছনের বস্তুর গতিবেগ বেশি, তার মানে u1 গ্রেটার দেন u2। বলা হচ্ছে এই দুটোর মধ্যে আপেক্ষিক গতিবেগ, অর্থাৎ u1 মাইনাস u2 ইজ ইকুয়াল টু সংঘাতের পরে আপেক্ষিক গতিবেগ। সংঘাতের পরে দেখো v2টা অবশ্যই বড়, মানে হচ্ছে তোমার v2 মাইনাস v1 করব, তাহলে দুটো আপেক্ষিক গতিবেগ সমান হয়। ঠিক আছে, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে u1 মাইনাস u2 ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1 হয়, যেখানে u1 গ্রেটার দেন u2 কিন্তু সংঘাতের আগে, এবং সংঘাতের পরে যে গতিবেগ v2 গ্রেটার দেন v1। ঠিক আছে, দ্বিতীয় বস্তুর গতিবেগটা কিন্তু বেড়ে যাবে, কেননা পিছন দিকে আঘাতপ্রাপ্ত হবে।
এরপরে দেখো আমাদের যেটা আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষের অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হয় না, আংশিক অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দেখা যায় যে U1 মাইনাস U2 গ্রেটার দেন V2 মাইনাস V1 হয়। অর্থাৎ তাদের যে আগের সংঘাতের আগে যে আপেক্ষিক গতি ছিল সেটাই বড়, কার তুলনায় সংঘাতের পরে যে আপেক্ষিক গতি হবে দুটো বস্তুর মধ্যে। এরপরে দেখো পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষে কি হয় না, সংঘর্ষের পরে আপেক্ষিক গতিবেগটা শূন্য হয়ে যায়, অর্থাৎ V2 মাইনাস V1 কত, শূন্য। তাহলে আমরা তিনটাই দেখলাম যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে আপেক্ষিক গতি দেখছি সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে আপেক্ষিক গতিবেগ সেম থাকছে। আংশিক স্থিতিস্থাপকের ক্ষেত্রে সংঘর্ষের আগে আপেক্ষিক গতিবেগ বেশি হচ্ছে সংঘর্ষের পরে আপেক্ষিক গতিবেগের তুলনায়। এবং পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষে দেখতে পাচ্ছি যে সংঘর্ষের পরে তাদের কোনো আপেক্ষিক গতিই থাকছে না। ঠিক আছে, অর্থাৎ V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো এটা একটু দেখো, তারপরে স্টেপের যে ক্যালকুলেশন তাতে আমরা আসছি। আমরা একটু ক্যালকুলেশন পার্টে আসছি যে ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে কাজে লাগাবো। দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে ভর ইন্টু বেগ, সংঘর্ষের আগে যে ভরবেগ অর্থাৎ M1 U1 সংঘর্ষের আগে প্রথম বস্তুর ভরবেগ, দ্বিতীয় বস্তুর ভর M2, বেগ হচ্ছে U2, দুটোর যোগফল, সংঘর্ষের আগে ভরবেগের যোগফল সংঘর্ষের পরে ভরবেগের যোগফল অর্থাৎ M1 V1 ইজ ইকুয়াল প্লাস M2 V2, এই দুটো সমান, অর্থাৎ সংঘর্ষের আগে মোট ভরবেগ সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান। এটা ভরবেগের সংরক্ষণ সূত্র, তোমরা আগে পড়েছো। এখানে দেখো আমরা করলাম কি, M1 গুলোকে এক সাইড করে নিলাম এবং একবারে M1টাকে কমন নিয়ে নিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো, ম্যাথামেটিক্সে তোমরা দক্ষ। তো দেখো M2টাকেও আমরা ডান সাইডে M2টাকেও কমন নিয়ে আলাদা করে নিলাম। এরপরে গতিশক্তির যে সংরক্ষণ সূত্র, সেই সংরক্ষণ সূত্র থেকেও লেখা যায় কি, আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে জানি যে গতিশক্তি সংরক্ষিত থাকে। তাহলে দেখো প্রথম বস্তুর গতিশক্তি হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার ইজ ইকুয়াল টু সংঘর্ষের পরে গতিশক্তি মোট গতিশক্তি অর্থাৎ হাফ M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার। ঠিক আছে, সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি সংরক্ষিত থাকে অর্থাৎ ইকুয়াল হয়। এরপরে দেখো বোথ সাইড থেকে আমরা হাফগুলোকে কেটে নিলাম। বোথ সাইড থেকে হাফগুলোকে কেটে নিলে আমাদের পড়ে থাকে কি না, যেটা পড়ে থাকে তার থেকে M1টাকে আলাদা করে M1টাকে কমন নিয়ে নিলাম। তাহলে M1 ইন্টু U1 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, M2টাকে কমন নিয়ে নিলাম এবং এটাকে ডান সাইডে করে M2টাকে কমন নিয়ে V2 মাইনাস U2 স্কোয়ার করে আলাদা করে লিখলাম। দেখো এগুলো মাইনাসের যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেরকম সূত্র হয় অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেরকম সূত্রে দেখো ভেঙে নিয়েছি। তাহলে M1 ইন্টু U1 প্লাস V1 যেরকম সূত্র হয় সেটা অনুসারেই ভেঙে নিয়েছি। যাই হোক আমি আর বলছি না। দেখো উপরের সমীকরণটাকে 1 নম্বর দিচ্ছি, এই সমীকরণটাকে 2 নম্বর দিচ্ছি। এরপরে আমরা করব কি 2 নম্বর ডিভাইডেড বাই 1 নম্বর। ঠিক আছে, 2 নম্বর ডিভাইডেড বাই 1 নম্বর করছি। তাহলে এটা 2 নম্বর, এটা 1 নম্বর, আমরা একবার গুছিয়ে লিখতেও পারি, দিয়ে কাটাকুটি করতে পারি, কোনো প্রবলেম নেই। তো আমরা দেখো 2 নম্বর ডিভাইডেড বাই 1 নম্বর করে নিয়েছি। 2 নম্বর ডিভাইডেড বাই 1 নম্বর করলে দেখো নিচের এই পোর্শনগুলো কেটে যাচ্ছে। ঠিক আছে, এবং আরেকটা কাটবে M1 M1 M2 M2 এগুলো কেটে যাবে। দিয়ে দেখো যেটা পড়ে রয়েছে সেটা কত না U1 প্লাস V1 ইজ ইকাল টু
u1 প্লাস v1 ইজ ইকাল টু v2 প্লাস u2। এটাকে আমরা একটু ঘিরে নিলাম। এখন দেখো এই যে যেটাকে ঘিরেছিলাম সেটাকে পরের পাতায় আমরা লিখছি। পরের পাতায় যখন লিখছি সেখানে আমরা এই সমীকরণটা থেকে v1টাকে আলাদা করে নিতে পারি। v1 ইজ ইকাল টু দেখো v2 প্লাস u2 আর u1টাকে ডান সাইডে করে নিলাম মাইনাস দিয়ে। তো এখান থেকে আমরা v1-এর যেমন মান ক্যালকুলেশন করতে পারলাম, এই উপরের সমীকরণটা থেকে v2-র মানও ক্যালকুলেশন করতে পারবো। v2 ইজ ইকুয়াল টু কত হবে, u1 প্লাস v1 মাইনাস u2। বুঝতেই পারছো, যদি না বুঝতে পারো নিজেরা খাতা কলম সাইডে রাখবে, ক্যালকুলেশন করবে, কোনো প্রবলেম নেই, সাধারণ ক্যালকুলেশন এগুলো। আমরা v1-এর ইকুয়েশনটাকে 3 নম্বর এবং v2-র ইকুয়েশনটাকে 4 নম্বরে দিলাম। আচ্ছা, এবারে দেখো এই 4 নম্বর সমীকরণটার মান 1 নম্বরে বসিয়ে পাবো। এখন 1 নম্বর সমীকরণটা আমাদের একটু লিখে নিলাম, তোমরা খাতায় লিখে রেখেছো নিশ্চয়ই, সেটা দেখো একবার লিখে নিচ্ছি। এই সমীকরণে v2-র মানটা বসাচ্ছি। এই সমীকরণে যদি আমরা v2-র মানটা বসাই কি হবে না, দেখো v2-র মান যদি বসাই, বাদবাকিগুলো একই আছে, v2-র মান বসাচ্ছি, বসালে যেটা হবে সেটা আমরা লিখে ফেলছি। আমরা পরের লাইনে চলে আসছি। পরের লাইনে দেখো u2 মাইনাস u2, দুটো মাইনাস u2-র যোগফল কত, টোয়াইস মাইনাস টোয়াইস u2, সেটা আমরা লিখে ফেললাম। এরপরে দেখো বা আমরা গুণ করে নিলাম, অর্থাৎ বন্ধনীটাকে একটু তুলে নিলাম। দেখো বোথ সাইড বন্ধনীটাকে তুলে গুণ করে নিচ্ছি m1 এবং m2-র সঙ্গে যেরকম গুণ হওয়া দরকার। ঠিক আছে, এর পরের লাইনে দেখো আমরা m1গুলোকে m1 নয় v1গুলোকে আলাদা করছি, অর্থাৎ আমাদের সেপারেশনটা থাকবে v1 এবং v2 এই রেসপেক্টে এবং u1 এই রেসপেক্টে গতিবেগ দিয়ে। দেখো এই সাইডে আমরা করলাম m1 u1 মাইনাস m1 u1, এটাকে বন্ধনী দ্বারা ঘিরে দিয়েছি, মাইনাস টোয়াইস m2 u2 যেটা ছিল সেটাই আমরা লিখে ফেললাম। এই ক্যালকুলেশনগুলো কোনো অসুবিধা নেই। যদি আমরা টোটাল ইকুয়েশনটাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে নিই তখন কোন কোন সাইনগুলো চেঞ্জ হবে দেখে নাও একটু। টোটালটাকে মাইনাস দ্বারা গুণ করেছি, তাহলে সাইনগুলো টোটাল চেঞ্জ হচ্ছে, এটা অল্টার্ড করে যাচ্ছে, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করলে চেঞ্জ হয়ে যায়, অল্টার্ড করে যায়। দেখো গুণ করেছি টোটাল সমীকরণটাকে মাইনাস দ্বারা, এবারে তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিবে। আমরা v1টাকে কমন নিচ্ছি, তাহলে কত হচ্ছে m1 প্লাস m2, আর এখান থেকেও যদি u1টাকে কমন নিই, অর্থাৎ বেগগুলোকে আমরা আলাদা করে নিচ্ছি, যা হবে সেটা একটু লিখে ফেলো। এরপরে দেখো বেগ v1 ইজ ইকুয়াল টু কত হয় সেটা আমরা একটু লিখে নিচ্ছি, অর্থাৎ m1 প্লাস m2টাকে ডান সাইডে নিয়ে চলে যাচ্ছে ভাগ আকারে, দিয়ে ফাইনালি যা হয় সেটাই আমরা একবারে লিখছি। তাহলে কত হচ্ছে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u1 প্লাস এই যে এই মানটা, অর্থাৎ টোয়াইস m1 m2 u2 ডিভাইডেড বাই m1 m2, এইটাকে একটু আলাদা করে রেখে দিবে। এই সমীকরণটা আমাদের মনে রাখতে হবে, এটাকে নাম্বারিং করে দিলাম 5 নম্বর সমীকরণ, আগেরগুলো 1 2 3 4 করে, এটা 5 নম্বর সমীকরণ হলো। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সমীকরণ, একমাত্র এই সমীকরণটা মনে রাখলেই সমস্ত প্রবলেম এখানে সলভ করতে পারবে। তো আমরা প্রথমে দেখো
ভি2-র মান বস করিয়ে এই ইকুয়েশনটায় আসছিলাম। তো যদি আমরা ভি1-এর মান বসাই, টোটালি আমরা যদি ভি1-এর মান বসাতাম, তখন কিন্তু এই সমীকরণটা একটু পরিবর্তন আসতো। কি আসতো না, আমরা সেক্ষেত্রে ভি1-এর মান বসালে আমরা ফাইনালি ভি2-র মান পেতাম। ঠিক আছে, যদি ধরো এই যে ভি1-এর মানটা এই সমীকরণে যদি বসাতাম, তাহলে দেখো ফাইনালি কি মানটা পেতাম না, আমরা একটু বলে নিই যে ভি2-র মান পেতাম। সেক্ষেত্রে ভি2 ইজিক্যাল টু কত হতো দেখে নাও। নিচের সমীকরণটাও গুরুত্বপূর্ণ, তবে উপরের সমীকরণটা মনে রাখলেই আমাদের নিচের সমীকরণটা মনে রাখতে পারবে। দেখো এখানে m1 যেটা ছিল সেটা m2 হয়ে গেছে, অর্থাৎ 1-এর জায়গায় 2 হয়ে গেছে। u1 ছিল u2 হয়ে গেছে। এখানেও m2 ছিল, এখানে m1 হয়ে গেছে। u2 ছিল u1 হয়ে গেছে, অর্থাৎ মানে একের জায়গায় 2 হয়ে যাবে বা 2-এর জায়গায় 1 হয়ে যাবে। এটাই হচ্ছে এটা মনে রাখার নিয়ম। একটা চেঞ্জ হয়ে 2 হতে পারে বা 2 চেঞ্জ হয়ে 1 হতে পারে, এটা মনে রাখতে পারো। যে ভি1-এর সমীকরণটা মনে রাখলাম, ভি2-র সমীকরণটা আমাদের মনে রাখার সহজ উপায়। খালি চিহ্নগুলো m1-এর জায়গায় m2 হবে বা m2-র জায়গায় m1 হবে, u1-এর জায়গায় u2 হবে বা u2-র জায়গায় u1 হবে। তাহলে এই সমীকরণটাকে আমরা 6 নম্বর দিলাম। ভি1-এর সমীকরণটা 5 নম্বর, ভি2-র সমীকরণটা 6 নম্বর। আবার আলাদা করে রেখে দিয়েছি আমরা ভি1 এবং ভি2-র সমীকরণ। এরপরে আমরা আলোচনা করছি স্পেশাল কেসগুলো নিয়ে। অর্থাৎ এক্ষেত্রে স্পেশাল কেস অনেকগুলো আছে, খুব গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা এবং এইচএস যে মেন পরীক্ষা তাতে আসতে পারে। তো তোমরা একটু খুব ভালো করে এগুলো দেখে নাও। তো প্রথমেই বলা হচ্ছে যখন m1 ইজ ইকুয়াল টু m2, অর্থাৎ দুটি বস্তুর যখন ভর সমান তাদের মধ্যে সংঘর্ষ হলো, তখন কি হবে। তাহলে দেখো m1 মাইনাস m2 যে ভি1-এর যে সমীকরণ সেটা 0 হয়ে যাচ্ছে প্রথমটা, এবং দেখো এখানে m1 প্লাস m2 যেটা আছে সেটা তো m1 m2 দুটোই যদি সমান হয়, তাহলে আমরা m1 প্লাস m2 যদি দুটোই সমান হয় তাহলে আমরা এটাকে টয়েস m2ও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। প্রয়োজনের তাগিদে টয়েস m2ও লিখতে পারি বা টয়েস m1ও লিখতে পারি। এরপরে দেখো এই যে ভি1-এর সমীকরণে আমরা এই মানগুলোকে পুট করছি, কত হচ্ছে দেখো ভি1 ইজ ইকুয়াল টু কত আমরা একটু দেখে নেব। না দেখো ভি1 ইজ ইকুয়াল টু এই যে m1 মাইনাস m2 এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে প্রথম দিকটা থাকলো না, প্রথম পার্টটা। দ্বিতীয় পার্টে দেখো টয়েস m2 ডিভাইডেড বাই টয়েস m2 ইন্টু u2 করে নিয়েছি, অর্থাৎ ভি1 ইজ ইকুয়াল টু কত হলো u2। অর্থাৎ ভি1 মানে প্রথম বস্তুর সংঘর্ষের পরের গতিবেগ, সেটা হলো কি দ্বিতীয় বস্তুর প্রাথমিক গতিবেগের সঙ্গে সমান। এরপরে দেখো আমরা ভি2-র মানটা বের করব। তো এই যে এখানে সমস্ত সমীকরণ সেম থাকবে, এখানে m1 প্লাস m2-র জায়গায় আমরা কি করলাম যে টয়েস m1 লিখে দিলাম, যেহেতু m1 ইজ ইকাল টু m2, তো যদি আমরা m2-র মান m1 বসাই তাহলে টয়েস m1 হয়ে যাবে। তাহলে দেখো ভি2 ইজ ইকাল টু কত না, সেই প্রথমটা শূন্য, কেননা m2 মাইনাস m1 শূন্য, প্লাস টয়েস m1 ডিভাইডেড বাই টয়েস m1 ইন্টু u1 থাকলো, অর্থাৎ ভি2 ইজ ইকাল টু কত u1। অর্থাৎ দ্বিতীয় বস্তুর যে সংঘর্ষের পরের যে গতিবেগ সেটা প্রথম বস্তুর প্রাথমিক গতিবেগের সঙ্গে সমান হচ্ছে। এই ইকুয়েশন দুটো মনে রাখবে কিভাবে কি আসছে। আর গতিবেগের এখানে যেটা বুঝতে পারলাম বিনিময় হচ্ছে, অর্থাৎ ভি1টা হচ্ছে কি দেখো প্রথম বস্তুর অন্তিম গতিবেগ সেটা দ্বিতীয় বস্তুর প্রাথমিক গতিবেগের সঙ্গে সমান হচ্ছে, এবং 2 নম্বর দেখো অর্থাৎ গতির বিনিময় হচ্ছে, এটা একটু দেখে নেবে। দ্বিতীয় কন্ডিশনে চলে আসি, যখন m1 ইজ ইকুয়াল টু m2 এবং m1 বস্তুর প্রাথমিক গতিবেগ m2 বস্তুর প্রাথমিক গতিবেগ, m2 মানে এখানে দ্বিতীয় বস্তু তার প্রাথমিক গতিবেগ, u2 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তখন কি হবে। ঠিক আছে, অর্থাৎ দুটি বস্তুর ভর সমান, দ্বিতীয় বস্তুটির গতিবেগ 0, তখন কি হবে সূত্র দুটো।
তাহলে দেখো m1 ইজ ইকুয়াল টু m2 যদি হয় তাহলে ফার্স্ট কন্ডিশনে কোনো অসুবিধা নেই, যে অসুবিধা নেই বলতে কি যে v1 ইজ ইকুয়াল টু u2 ছিল যেটা, সেটাতে u2 জায়গায় শূন্য বসালে তাহলে v1 ইজ ইকুয়াল টু শূন্য আসছে। আর দ্বিতীয় যে সমীকরণটা, অর্থাৎ উপরের সমীকরণটা তো m1 ইজ ইকুয়াল টু m2 দিয়ে সমীকরণ ছিল, সেই সমীকরণে প্লাস u2 ইজ ইকুয়াল টু 0 কন্ডিশনটা বসাচ্ছি। দেখো তাহলে দ্বিতীয় সমীকরণটা একই থাকছে, অর্থাৎ এখানে u2-র কোনো ফাংশন নেই, অর্থাৎ v2 ইজ ইকুয়াল টু u1 হচ্ছে। অর্থাৎ সংঘর্ষের পরে প্রথম বস্তুর গতিবেগ শূন্য হয়ে যাবে এবং দ্বিতীয় বস্তুর গতিবেগ কি হবে না প্রথম বস্তুর গতিবেগের সঙ্গে ইকুয়াল হবে, প্রথম বস্তুর প্রাথমিক যে গতিবেগটা ছিল। 3 নম্বর কন্ডিশন, যদি m1 নট ইজ ইকুয়াল টু m2 হয় এবং u2 ইজ ইকুয়াল টু 0 হয় তখন কি হবে? অর্থাৎ বস্তু দুটি অসমান, দ্বিতীয় বস্তুটা রেস্টে আছে অর্থাৎ স্থির আছে, সেরকম কোনো কন্ডিশন কি হবে? সেরকম কোনো কন্ডিশনে কোনটার বেগ কি হবে আমরা একটু দেখে নিচ্ছি। দেখো v1 ইজ ইকুয়াল টু কত হবে না, সেই প্রথম সমীকরণে চলে যায়, দুটো বস্তু অসমান কিন্তু u2টা 0 অর্থাৎ দ্বিতীয় বস্তুর প্রাথমিক গতিবেগ 0। তাহলে দেখো কত হচ্ছে না, এটা তো সেম হচ্ছে, আর পরেরটাই যেহেতু হ্যাঁ পরের যে পার্টটা সেটা যেহেতু u2 আছে, u2 0, তার মানে এই পার্টটা আর থাকছে না, অর্থাৎ v1-এর সমীকরণ হচ্ছে এটা হয়ে গেল। এবং v2-র সমীকরণ কি হবে না, v2 ইজ ইকুয়াল টু দেখো এখানে v2 ইজ ইকুয়াল টু যে প্রথম পার্টের সঙ্গে u2 ইজ ইকুয়াল টু যদি শূন্য বসাই তাহলে প্রথম পার্টটা কিন্তু থাকছে না, u2 ইজ ইকুয়াল টু শূন্য যেহেতু, তাহলে প্রথম পার্টটা থাকছে না, দ্বিতীয় পার্টটা ভ্যালিড থাকছে এখানে, অর্থাৎ v2 ইজ ইকুয়াল টু এই পার্টটা হবে ইকুয়েশনের এই পার্টটা, অর্থাৎ v2 ইজ ইকুয়াল টু দেখো না কত লিখব, টয়েস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু v1। ঠিক আছে, এই সমীকরণ দুটো হবে, অর্থাৎ v1 ইজ ইকুয়াল টু এটা হবে, v2 ইজ ইকুয়াল টু এটা হবে। আমরা এটা একটু বক্স কেটে ঘিরে নিলাম। ঠিক আছে, এরপরে আমরা বের করব চতুর্থ কন্ডিশন বা চতুর্থ কেস, যদি m1 গ্রেটার দেন m2 হয়, অর্থাৎ m1 ভরের প্রথম বস্তুটা যথেষ্ট ভারী দ্বিতীয় বস্তুর তুলনায়, যদি এরকম কোনো ঘটনা হয় এবং কোন বস্তুটা স্থির, দ্বিতীয় বস্তুটা যদি স্থির থাকে, অর্থাৎ প্রথম যে বস্তুটা সেটা খুব ভারী কিন্তু দ্বিতীয় বস্তুটা ছোট, সেটাকে আঘাত করছে, এরকম কোনো কন্ডিশন যদি হয়, তাহলে v1 ইজ ইকুয়াল টু কত না, এই সমীকরণটাই আমরা বসাবো, কেননা উপরের সমীকরণ নট ইজ ইকুয়াল টুর সমীকরণ এবং u2 ইজ ইকুয়াল টু 0-র সমীকরণ, সেই সমীকরণে বসাচ্ছি। খালি কন্ডিশন এখানে এক্সট্রা কি, যে m1 গ্রেটার দেন m2। তাহলে দেখো এখানে বসালে যেটা হবে যে m2টাকে নেগলেক্ট করে বসাচ্ছি, অর্থাৎ m2টাকে ধরছি না, যদি না ধরি তখন ইকুয়েশনটা কি আসছে একটু দেখে নাও, অর্থাৎ v1 ইজ ইকুয়াল টু u1 আসছে। ঠিক আছে, এই ইকুয়েশনটা কত আসছে আমরা দেখে নিই। এই ইকুয়েশনেও m2টাকে নেগলেক্ট করে নেব, অর্থাৎ v2 ইজ ইকুয়াল টু m2টাকে নেগলেক্ট, টোটাল m2টাকে এখানে আর লিখছি না, ইন্টু u1 করে নিচ্ছি, বা v2 ইজ ইকুয়াল টু m1 কেটে যাবে, টয়েস কত হচ্ছে u1 হচ্ছে। অর্থাৎ প্রথম দেখো v1 ইজ ইকুয়াল টু u1 হবে, অর্থাৎ প্রথম বস্তুর গতিবেগ সংঘর্ষের পরে প্রথম বস্তুর প্রাথমিক গতিবেগের সঙ্গে সমান হবে এবং দ্বিতীয় বস্তুর যে অন্তিম গতিবেগ সংঘর্ষের পরের যে গতিবেগ সেটা কি হবে, প্রথম বস্তুর প্রাথমিক গতিবেগের দ্বিগুণ হবে, v2 ইজ ইকুয়াল টু টয়েস u1 হচ্ছে। ঠিক আছে, এটা একটু ভালো করে দেখে নেবে, আশা করি এটা বুঝতে অসুবিধা নেই। এরপরে যখন দ্বিতীয় বস্তুটা খুব ভারী, ঠিক আছে, এরকম তো হয় খুব বড় একটা ভরের বস্তুকে আমরা খুব ক্ষুদ্র বস্তু দিয়ে আঘাত করছি, হতে পারে,
এবং দ্বিতীয় বস্তুটা অর্থাৎ ওই যে বড় বস্তুটা স্থির আছে। তাহলে দুটো কন্ডিশন, এক হচ্ছে M2 গ্রেটার দেন M1 এবং দ্বিতীয় বস্তুটা স্থির। তাহলে এই উপরের কন্ডিশনটা আমরা যদি বসাই V1 ইজ ইকুয়াল টু কত হবে না, দেখো এখানে M1টা তো নেগলেক্টেড, অর্থাৎ M1টাকে না লিখলেও চলে। তাহলে M2টাকে লিখলাম, M2টাকে যদি লিখি সেক্ষেত্রে যে মানটা আসছে সেটা দেখো যে M2 কেটে গেল, অর্থাৎ V1 ইজ ইকুয়াল টু মাইনাস কি আসছে, V1 ইজ ইকুয়াল টু মাইনাস U1। অর্থাৎ আমাদের কি বুঝতে পারছি যে অন্তিম গতিবেগ প্রথম বস্তুর বা সংঘর্ষের পরের গতিবেগ সেটা কি হবে, প্রথম বস্তুটার প্রাথমিক গতিবেগের সমান এবং বিপরীত। ঠিক আছে, বিপরীত অভিমুখে যাবে, অর্থাৎ ধাক্কা লাগলো বিপরীত দিকে সমান গতিবেগে ফিরে আসবে। ঠিক আছে, সমান গতিবেগ সেম গতিবেগে ফিরে আসবে। এইটা তোমরা বুঝতে পারলে যে ইকুয়েশনের আকারেও আমরা বুঝিয়ে দিলাম যে খুব ভারী বস্তুকে যদি ছোট বস্তু দ্বারা আঘাত করা হয় বিপরীত গতিবেগে ফিরে আসবে। ঠিক আছে, সেম ইন্টু বিপরীত গতিবেগে। V2টার মানটা কত হয় দেখো, এখানেও আমরা নেগলেক্ট করব M1টাকে টোটালি। তাহলে M1টাকে যদি টোটালি নেগলেক্ট করি, অর্থাৎ উপরেরটা যদি আমাদের খুব ক্ষুদ্র হয় এবং নিচেরটা দেখো M2র যে পার্টটা আছে খুব বড় হয়, তাহলে সেটাই বসালাম। M1 নিচের যে M1 পার্টটা সেটা বসালাম না, এই যে পার্টটা এটা কিন্তু জিরোর সঙ্গে সমান বা প্রায় ইকুয়াল জিরো। ঠিক আছে, প্রায় ইকুয়াল জিরো। যদি M1 গ্রেটার দেন লেস দেন M2 হয় তাহলে এটা জিরো হচ্ছে। তাহলে V2 ইজ ইকাল টু কত, শূন্য। ক্লিয়ার, V2 ইজ ইকাল টু কত, শূন্য। এখন দেখো আমরা এটা ব্যাখ্যা করছি ছবির সাহায্যে। ক্ষুদ্র বস্তু দ্বারা বৃহৎ একটা বস্তুকে আঘাত যদি করি, তাহলে আঘাত করলে কি হবে, প্রথম বস্তুটা U1 বেগ ছিল, সে কিন্তু একই বেগে বিপরীত বেগে ফিরে আসবে এবং V2টা কত হবে, শূন্য হবে। অর্থাৎ বড় বস্তুটা কোনো নড়নচড়ন হবে না, বড় বস্তুটা কোনোভাবেই সামনের দিকে অগ্রসর হচ্ছে না। ঠিক আছে, এটাই বাস্তবে আমরা দেখি। খুব বৃহৎ বস্তুকে যদি আমরা ছোট ঢিল বা পাথর দিয়ে আঘাত করলে এটা দেখি, যদিও এগুলো অস্থিতিস্থাপক সংঘর্ষ, তো এটা আমরা এখন পর্যন্ত স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে আলোচনা করছি। এরপরে দেখো সংঘাতে গতিশক্তির হস্তান্তর, ট্রান্সফার অফ কাইনেটিক এনার্জি ইন কোয়ালিশন। তাহলে এখানে সংঘাতে গতিশক্তিটা হস্তান্তর হয় বলা হচ্ছে। গতিশক্তিটা কমে যায়, বেড়ে যায়, যাই হোক হস্তান্তর হয়, সেটা আমরা একটু দেখে নেব। দেখো প্রথম বস্তু U1, M1 ভরের বস্তু U1 বেগে যাচ্ছিল, M2 ভরের বস্তুটা সংঘাত স্থলে আমরা লিখেছি M2 ভরের বস্তুটা স্থির আছে। সংঘাতের পরে M1 ভরের বস্তু U1 V1, M2 ভরের বস্তু V2 বেগে যাত্রা শুরু করেছে। তো এখন দেখো সংঘাতের আগে পরে আমরা লিখে দিয়েছি। সংঘাতের পূর্বে তাদের গতিশক্তি কি হচ্ছে, প্রথম বস্তুটার গতি আছে, তার গতিশক্তি থাকবে। তাহলে প্রথম বস্তুর গতি শক্তি লিখলাম হাফ M1 U1 স্কোয়ার, কিন্তু দ্বিতীয় বস্তুটার কোনো গতিবেগ নাই, অর্থাৎ দ্বিতীয় বস্তুটার গতি শক্তিও কত হবে, শূন্য হয়ে যাবে। অর্থাৎ আমাদের ফাইনালি যেটা আসলো হাফ M1 U1 স্কোয়ার। এটা হচ্ছে সংঘাতের পূর্বের গতিশক্তি। এরপরে আমরা আসছি সংঘাতের পরে যে গতিশক্তি হলো সেটা দেখো। সংঘাতের পরে V2টা কি হবে না, দেখো এখান থেকে V2টার সমীকরণ আমরা উপর থেকে নিয়ে নিচ্ছি। এটা আমরা পড়েছি যে ক্ষেত্রে M1 নট ইজিক্যাল টু M2, সেই সমীকরণ থেকে আমরা নিয়ে নিচ্ছি, এবং দ্বিতীয় বস্তু স্থির, সেই সমীকরণ থেকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এরপরে সংঘাতের পরে আমরা ক্যালকুলেশন করব যে সংঘাতের পর প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুতে হস্তান্তরিত গতিশক্তি। ঠিক আছে, প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুতে
হস্তান্তরিত গতিশক্তি। দেখো দ্বিতীয় বস্তুটার গতিশক্তি করলাম, অর্থাৎ হাফ m2v2 মাইনাস এই বস্তুটার প্রথমে গতিবেগ 0 ছিল, অর্থাৎ স্থির ছিল, তাই তার গতিশক্তিও থাকবে না, অর্থাৎ এটা -0 করে দিলাম। তার মানে ফাইনালি হলো হাফ m2v2। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি ক্যালকুলেশন করছি। তো এখানে দেখো আমরা এম লিখে দিয়েছি, এগুলো 2 হবে, m2 হবে। লেখার সময় গন্ডগোল লেখা হয়েছে, আমরা কারেকশন করে নিলাম। এরপরে দেখো এই যে v2 মানটা আমরা উপরের থেকে সংঘাতের পরে যে v2 মান সেটার থেকে বসিয়ে নিচ্ছি, অর্থাৎ কত হবে না, দেখো আমরা যে মানটা হয় সেটাই ডাইরেক্ট বসাচ্ছি। ঠিক আছে, এর কিন্তু স্কোয়ার হবে, অর্থাৎ এটাকে স্কোয়ার চিহ্ন দিয়ে দিলাম। এরপরে দেখো এটাকে আলাদা করে লিখে নিচ্ছি, যে হস্তান্তরিত শক্তি ডেল ই করেছি, ডেল ই ইজিক্যাল টু যেটা পরপর সেটাই লিখেছি, অর্থাৎ হাফ m2 ইন্টু, এখানে দেখো m1টাকে আমরা একটু টেনে বের করলাম, অর্থাৎ স্কোয়ার আছে তার একটা নিলাম, m1 দুটো আছে তার একটা বের করে নিলাম। আচ্ছা, u1টাকেও বের করে নিলাম, u1 এর স্কোয়ারটাকে বের করে নিলাম। এরপরে দেখো বাদ বাকি যেটা স্কোয়ার উঠে গেলে কত হয়, এটা 4 হয়, m1 থাকে, একটা m1 পড়ে থাকবে, m2টাকে এক কাছে লিখলাম, m1 প্লাস m2 তার স্কোয়ার, অর্থাৎ নিচেরটা স্কোয়ার থাকছে, স্কোয়ার টার্ম। এবারে দেখো এইটা কি না, প্রথমেই করেছিলাম এটা ইনিশিয়াল, অর্থাৎ প্রথম বস্তুটার যে গতি শক্তি, ঠিক আছে, প্রাথমিক যে গতিশক্তি ছিল, দ্বিতীয় বস্তুর গতি তো ছিল না, গতিশক্তি ছিল না, বাদ বাকি পার্টটাকে একই রাখলাম, অর্থাৎ এই যে পার্টটাকে একই রেখেছি আমরা। আমরা করব যে প্রথম বস্তুর গতিশক্তির কত শতাংশ দ্বিতীয় বস্তুতে হস্তান্তরিত হলো সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো এই প্রসঙ্গে বলে রাখি, ভগ্নাংশ মানেই হচ্ছে যতটা হস্তান্তরিত হয়েছে ডিভাইডেড বাই যতটা ছিল গতিশক্তি। তুমি কত পার্সেন্ট মার্কস পেয়েছো না, যত মার্কস পেয়েছো ডিভাইডেড বাই মোট মার্কস, সেরকম কত অংশ মার্কস পেয়েছো যদি বলি, ঠিক সেরকম এখানে, অর্থাৎ এটাকে এফ ধরে নিচ্ছি এই ভগ্নাংশটাকে। তাহলে দেখো ডেল ই এর মান বসালাম, ডিভাইডেড বাই ইআই, ইআই বোথ সাইড কেটে যায়, তাহলে কত হয় 4m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা স্কোয়ার, এটাকে আমরা একটু বক্স করে ঘিরে দিলাম। গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, প্রবলেম বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে এগুলো কাজে লাগে, মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগে। এরপর দেখো এই এফটা 1 হওয়া সম্ভব কখন না, যদি ধরো যতটা শক্তি ছিল অর্থাৎ প্রথম বস্তুতে সেটা পুরোপুরি হস্তান্তরিত হয়ে গেল, সেক্ষেত্রে ডেল ই অর্থাৎ হস্তান্তরিত শক্তিটা ম্যাক্সিমাম হবে। কখন ম্যাক্সিমাম হবে সেটাও বলে নিয়েছি, দেখো এফ ইজিক্যাল টু যখন 1 হবে। আচ্ছা, মানে কখন ম্যাক্সিমাম হবে, যখন এফ ইজিক্যাল টু 1 হবে, অর্থাৎ এই ভগ্নাংশটাই যখন 1 হয়ে যাবে। তাহলে এই ভগ্নাংশটা যদি 1 হয়ে যায়, এটা ইজিক্যাল টু 1 লিখে দেবো, বা m1 ইজ ইকুয়াল টু, ফাইনালি দেখো আসবে m1 ইজ ইকুয়াল টু m2, অর্থাৎ দুটো বস্তুর যদি ভর সমান হয়, তাদের সংঘর্ষ যদি হয়, তাহলে কি হবে, হস্তান্তরযোগ্য শক্তিটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ পুরোটাই হস্তান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্তই। ছাত্রছাত্রীরা ভালো থাকবে, পড়াশোনা করবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই।